জিগাতলায় কিশোর হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। ঢালাও মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীদের, অভিযোগ নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ। ভারতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দাবিতে ফেনীতে মানববন্ধন। ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। উত্তর নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ। সরবরাহ বাড়লে ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। নতুন শিক্ষাবর্ষের 3 মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা, মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ। এবং কমলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ধ্বংস হবে ইসরায়েল, ইহুদিদের সতর্ক করলেন ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ছাত্র জনতার আন্দোলনে জিগাতলায় হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেলে ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজাহান খানকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের সময় জিগাতলায় কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এই মুহূর্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন সহকর্মী মাইনুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি জিগাতলা এলাকায় 4 আগস্ট কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিছুক্ষণ আগেই তার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয় এবং এই শুনানিতে যে রাষ্ট্রপক্ষ থেকে যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তারা দাবি করেন যে শাহজাহান খানের সহ যে আওয়ামী লীগের যে প্রভাবশালী যে নেতারা রয়েছেন তাদের নেতৃত্বেই জিগাতলা এলাকায় ছাত্রদের উপরে হামলা চালানো হয়। সেই হামলায় অনেক ছাত্র হতাহত হন এবং মোতালেব সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং এই কারণেই কিন্তু তারা 10 দিনের রিমান্ড আবেদন করেন আদালতে এবং দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শাহজাহান খানের পক্ষের আইনজীবী তিনি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেছিলেন। তিনি বলেন যে শাহজাহান খান অসুস্থ, কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছেন, এই কথা বলে তিনি রিমান্ড বাতিল চান এবং তার সুচিকিৎসা নিশ্চিতের জন্য আদালতে আবেদন করেন। তবে আদালত সেই সকল বিষয় আর সবকিছু শোনার পর যে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন শাহজাহান খানের এবং এর মাধ্যমে যে ছাত্রদের উপর হামলা হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, তার গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে আদায় করা সম্ভব হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে গতকাল রাতেই কিন্তু ধানমন্ডি থেকে কিন্তু শাহজাহান খানকে গ্রেফতার করা হয় এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর আজ বিকেল 4টায় তাকে এই সিএমএম আদালতে হাজির করা হয়। এদিকে
যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল আগস্ট এবং জুলাই এবং আগস্ট মাসে, তার জন্য কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকেও কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে এবং তাদের কাছ থেকে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে, সেহেতু শাহজাহান খানের কাছ থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে রাষ্ট্রপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এদিকে যেহেতু আজ কিন্তু শাহজাহান খানকে আদালতে হাজির করার উপলক্ষে কিন্তু যেহেতু নিরাপত্তা, সর্বোচ্চ রকমের নিরাপত্তা এখানে নিশ্চিত করতে পুলিশ এবং সেনা মোতায়েনও কিন্তু করা হয়। তাদের নিরাপত্তা বলেই কিন্তু আজকে শাহজাহান খানকে 4টার দিকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর শুনানি হয় এবং শুনানি শেষে শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকেই কিন্তু আদালতে আনা হয়েছে এবং কয়েকজনের রিমান্ড মঞ্জুর করা শেষে কিন্তু তাদেরকে আবারও পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে। সুতরাং শাহজাহান খানকে যেহেতু আজকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আবার হয়তো এই রিমান্ড শেষে আবার তাকে আদালতে আনা হবে। এই ছিল আমার কাছ থেকে সিএমএম আদালত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম কোর্টে। মন গড়া এজাহার, মৃত ব্যক্তিকে আসামি করা এবং জুনের মৃত্যুকে আগস্ট আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করা সহ নানা অসঙ্গতিতে গণবিপ্লবে হত্যা মামলার বিচার নিয়ে সংশয়ে আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলার কারণে অভিযোগের সত্যতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার। সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা এবং মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই এবং আগস্টের হত্যার ঢালাও মামলা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেও চলছে মন গড়া এজাহার দায়ের। 2 বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে আসামি করা, জুনের মৃত্যুকে আগস্ট আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করার ঘটনাও ঘটছে। বিদেশে থাকা ব্যক্তিকে সরাসরি গুলি করার সঙ্গে জড়িত দেখিয়ে করা হচ্ছে হত্যা মামলার আসামি। এমনকি ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও মামলার কারণে অভিযোগের সত্যতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার। রাশ টেনে ধরা না গেলে এসব মামলার ভবিষ্যৎ অন্ধকার বলেও মনে করেন তারা। যে মামলাগুলো শুনলেই মনে হয় সঠিক না, এগুলো আমরা দেখেছি। তো বিদেশে আছে মানুষ, তার বিরুদ্ধে মামলা হয়েছে, হাত কাটা পা কাটা তার বিরুদ্ধে মামলা হয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সব মামলাগুলোকে আমরা গায়াবী মামলা হিসেবে আখ্যায়িত করেছি। এখন যারা মামলা করছেন তাদের উচিত দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া, সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা। একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এজাহার দায়ের করার ক্ষেত্রে বাদীকে যেমন সুনির্দিষ্ট অভিযোগ বলতে হবে, তেমনি মামলা নেয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে পুলিশকে। যারা থানায় বসে এফআইআর নিচ্ছেন বা এফআইআর তৈরি করছেন, তাদেরকে সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি। থানায় প্রেসক্রাইব যে এফআইআর রাখা হয়, প্রেসক্রাইব যে জিডি রাখা হয়, এগুলো তুলে দিতে হবে। গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কিভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির মন্ত্রী, এমপি, নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 300 মামলা হয়েছে। শুধু শেখ হাসিনার নামেই করা হয় শতাধিক মামলা, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা 1.5 লক্ষাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে পাবনা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। র্যাব 12 এর পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর ইশতেহামুল হক খান জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তমালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যুবলীগের ঈশ্বরদী উপজেলার শাখার সাবেক সভাপতি তমালের বিরুদ্ধে মামলা হয়। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকালে শনির আখড়া বালুর মাঠে হতাহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা। পরে নিহত 25 জনের প্রত্যেকের পরিবারকে নগদ 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচারও দাবি করেন তিনি।
শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাতে চাই, অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা, তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রংপুরে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা। দুপুরে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সেখানে সাইদের কবর জিয়ারত করেন তারা। স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল নেতারা যান নগরের মডার্ন মোড়ে। সেখানে মানিক মিয়া ও মুসলিম উদ্দিন নামে আরও দুজনের কবর জিয়ারত করেন তারা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাইদ যে আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এবং একই সাথে সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাইদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে। এই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার আর কখনো ক্ষমতায় না অধিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্য থাকবে না। সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়ী ছাত্রদল সেই শহীদদের হৃদয়ে ধারণ করে পথ চলবে। ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। অবিলম্বে বাঁধ ভেঙে দিয়ে দুদেশের স্বার্থ রক্ষা করে পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের আহ্বান তাদের। ভারতীয় আগ্রাসনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উপস্থাপনের মাধ্যমে যৌক্তিক সমাধান দাবি করেছে ইনকিলাব মঞ্চ। কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান, হাতে উড়ছে জাতীয় পতাকা। সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লং মার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। ভারত কর্তৃক আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দেয়াকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন তারা। বলেন, বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের আন্তঃনদী হচ্ছে 54টি, সেখানে 30টার মধ্যেই তারা একতরফা বাঁধ নির্মাণ করেছে। বর্ষায় পানি দিয়ে আমাদের ডুবে মারছেন, গরমের দিন খরায় আমাদের পানি নদী কৃষি কাজগুলো হচ্ছে না। ভারতের পানির আগ্রাসন বন্ধ করতে হবে এবং যেই বাঁধগুলো অভিন্ন নদীর অববাহিকায় ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার দাবি জানান তারা। আমরা চাই অতি সত্বর আন্তর্জাতিকভাবে কথা বলা হোক এবং এই বাঁধগুলো উচ্ছেদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে দাবি তোলা হোক। আওয়ামী লীগ সরকারের সহায়তায় ভারত বছরের পর বছর পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন জুলুম করেছে বলে অভিযোগ করে এসব বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে। ভারত গত 50 বছরের বেশি সময় ধরে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। কুমিল্লার টাউন হলের সার্বভৌম সমাবেশে আমরা সেখান থেকে আমাদের দাবি ঘোষণা করব। বিকেলে টাউন হলে সমাবেশ শেষে বিবির বাজার অভিমুখে যাত্রার মাধ্যমে শেষ হবে লং মার্চ। শাকির আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ইনকিলাব মঞ্চের লং মার্চটি এখন কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ভারত এখন 54টা বলে, কিন্তু আমাদের আন্তঃসীমান্ত নদী 100টিরও বেশি। সুতরাং সকল আন্তঃসীমান্ত নদীর প্রতিবেশীদেরকে সাথে নিয়ে আমাদের কুমিল্লার টাউন হল মাঠে কিন্তু এখন সার্বভৌম সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ এবং এই মঞ্চ থেকে তারা 5 দফা দাবি দিয়েছে। যে দাবিগুলোর মধ্যে রয়েছে
ভারতের সঙ্গে বাংলাদেশের যে আন্তঃসীমান্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলো থেকে যেন বাংলাদেশ পানির যে ন্যায্য হিস্সা সেটি পায়, সেটি যেন নিশ্চিত করা হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে সেই কারণে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যে বাঁধগুলো ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো ভেঙে দিতে হবে এবং পরবর্তীতে পানির ন্যায্য যে হিস্সা রয়েছে সেটি নিশ্চিত করে এই পানি বন্টনের যে সমস্যা সেটি সমাধান করতে হবে। এবং এই কুমিল্লা টাউন হল মাঠে আমরা দেখেছি ছাত্রদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই একমত পোষণ করেছেন এবং তারা এসেছেন এবং তারা বলছেন ভারতের পানি আগ্রাসন সহ নানা আগ্রাসন সেটি তারা তুলে ধরছেন। পাশাপাশি এখানে আলোচকদের অনেকেই কিন্তু ভারতীয় পণ্য বয়কটের কথাও বলছেন। আমরা দেখতে পেয়েছি এই টাউন হল মাঠ থেকে কিন্তু শিক্ষার্থীদের যে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে লং মার্চ সেটি কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন। তারা এই সমাবেশের পরবর্তীতে কিন্তু তারা বিবির বাজার অভিমুখে, অর্থাৎ ত্রিপুরার যে ডম্বুর বাঁধ রয়েছে সেই বাঁধ অভিমুখে কিন্তু তারা ইতিমধ্যেই রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলতে চাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন এবং সবাই একই সুরে বলছেন ভারতের এই যে পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে এক ধরনের ছিনিমিনি খেলা সেটির যেন অবসান হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন যে বাংলাদেশের অন্য সরকার আসলে ভারতের সঙ্গে কূটনৈতিক এই সমস্যার সমাধান যেটি করতে পারেনি সেটি যেন বর্তমান সরকার আন্তর্জাতিক ফোরামের আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করে। এবং তারা বলছেন ভারত এই কখনো বাঁধ খুলে দেয় আবার কখনো বাঁধ বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ খরা মৌসুমে কিন্তু পানির যে স্বল্পতা সেটিতে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে, অর্থাৎ সেখানে আসলে ফসল ফলানো থেকে শুরু করে নানা কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছে। আবার বর্ষা মৌসুমে ভারতের বাঁধগুলো খুলে দেওয়ার কারণে ভাটির দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু বন্যায় ভেসে যাচ্ছে, যার ফলশ্রুতিতে উভয় দিক থেকে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক আইনের এটি সুস্পষ্ট লঙ্ঘন, এমনটি কিন্তু বলছেন এই ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেই লং মার্চের সমাবেশে অংশগ্রহণকারী যারা তারা কিন্তু এটি বলছেন। এবং তারা বলছেন সরকারগুলোর দুর্বলতার কারণে, বিশেষত তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার সহ অন্যান্য সরকারের সদিচ্ছার অভাব এবং ভারতের প্রতি তোষণ নীতির কারণে আসলে এই সমস্যাটির সমাধান হয়নি। বাংলাদেশের মানুষ কখনো খরা আবার কখনো বন্যার কবলে পড়েছে। সুতরাং তারা বলছেন যে খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশের জন্য রয়েছে সেটি যেন তারা নিশ্চিত করেন, এমনটি কিন্তু ইনকিলাব মঞ্চের এই যে সমাবেশ টাউন হলের সেটা থেকে দাবি জানানো হয়েছে। এই সমাবেশের পরবর্তীতে কিন্তু পদযাত্রা নিয়ে বিবির বাজার হয়ে ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চ রওনা করবে। এই ছিল আমার কাছ থেকে কুমিল্লা থেকে এই ইনকিলাব মঞ্চের যে আজকের আয়োজন, এটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়। এদিকে ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলে এই কর্মসূচি। পরশুরাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের দিকে বাঁধ কেটে দিয়ে ফেনীসহ আশপাশের জেলা ডুবানোর প্রতিবাদে স্ট্রাইক ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ আদায়, পানির ন্যায্য হিস্সা ও দ্রুত মুছাপুরে ক্লোজার পুনর্নির্মাণ সহ 11 দফা দাবি তুলে ধরেন বন্যা দুর্গতরা। ফেনী শহরের শহীদ মিনারে নাগরিক সমাজ এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরাও এতে অংশ নেন। বন্যার পানি কমতে শুরু করলেও এখনও ভোগান্তিতে নোয়াখালী, লক্ষ্মীপুরের বাসিন্দারা। এখনও আশ্রয় কেন্দ্রে কারো কারো দিন কাটছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। পানিতে টুইটম্বুর চারপাশ, যাতায়াতে ভোগান্তি বেড়েছে বন্যা কবলিতদের। খাবার, বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ জীবন পার করছেন দুর্গতরা। লক্ষ্মীপুরে কয়েকদিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে। পৌরসভার অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় হাঁটু সমান পানি। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। উঁচু জায়গা তৈরি করে কোনোরকম রান্না বান্না করে খেয়ে না খেয়ে দিন পার করছে তারা। জেলায় এখনও পানিবন্দী 5 লাখের বেশি মানুষ। বিশুদ্ধ পানির সংকট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে বানভাসীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় বন্যার পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে নষ্ট হচ্ছে জমির ফসল, মারা যাচ্ছে গবাদি পশু, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের পাকঘরটা সব শুকিয়ে গেছে এবং কি ঘরের ভিতরে হাঁটুর নিচ পর্যন্ত উঠছে পানি। এখনো পানিবন্দি আছি, হাঁস গেছে, মুরগি গেছে, আমাদের অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা আছি। প্রশাসনের মাধ্যম থেকে এলাকাবাসীকে যদি একটু দেখে তাহলে মনে হয় যে ভালো হবে, কারণ অনেক মানুষ এখনো পানিবন্দি। সব বাঁধ দেওয়ার কারণে পানিটা না আমি ধীরে ধীরে এখন আমরা খুব দুর্ভোগ আছি। নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে কোনোরকম দিন কাটাচ্ছেন বন্যা কবলিতরা। পানি কমলেও মাথা গোজার ঠাইটুকু হারিয়ে নিঃস্ব তারা। বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তের সংখ্যা। পানি যত কমতেছে তত আমাদের বিপদ মনোযোগী বাড়তেছে, যেমন ঘরগুলো পড়ে যেতেছে। যে অবস্থায় আছি, যে জনজীবন প্রায় বিপন্ন অবস্থায় আছি। 20 দিন ধরে পানিবন্দী এসব মানুষ সরকারি বেসরকারি ত্রাণ সহযোগিতা চাচ্ছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে বাসের ধাক্কা। কুমিল্লায় দুমড়ে মুচড়ে শিশুসহ প্রাণ গেল 4 জনের, পরিবহন জব্দ হলেও পালিয়েছে চালক। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্যও কল্যাণকর, এনসিটিভির জন্যও কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি পালন করেছে উদীচী। সংগঠনের সদস্যরা বলছেন, জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি শুরু করেন উদীচীর সদস্যরা। পরে তারা বলেন, গণ অভ্যুত্থানের মূল সুর বিভক্ত করতে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করে তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের উপর আঘাত হানতে শুরু করেছে। আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা। যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আবাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ভাঙছেই না ডিমের বাজারের সিন্ডিকেট। এবার প্রতি ডজনে দাম বেড়েছে 10 টাকা করে, কিন্তু কেন বেড়েছে তা জানা নেই বিক্রেতার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে মুরগির দাম শুনেও স্বস্তি নেই ক্রেতার। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার আর সোনালী বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে। দিনের সঙ্গে দাম বৃদ্ধির এই চক্রে নাজেহাল অবস্থা স্বল্প আয়ের মানুষের। রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালীর দাম। কারণ হিসেবে সম্প্রতি ফেনী নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা, যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। ব্রয়লার মুরগি আজকে বিক্রি করতেছি 170 টাকা, বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল। আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে, আর বাজারে তো প্রচুর সাপ্লাই আছে। এই সপ্তাহে এসে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। হুটহাট দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি, সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারি বাজারটার উপরে শতকরা 20 টাকা বাড়তি। সিন্ডিকেট আছে, ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে, কারণ এটা তো মনিটরিং নাই। মাছ বাজারের বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে। রুই কাতল সব আগের দামে, মাছের আমদানি বেশ ভালোই আছে, কিন্তু মাছের দাম কমতেছে। বাজার মূল্য আর একটু কমা উচিত। তবে আলু ও দেশি পেঁয়াজের বাজারে মিলছে দাম কমতির খবর। পাবনার পেঁয়াজ 12 টাকা 14 টাকা এরকম আসছিল, আজকে 110 টাকা। ভারত হলো 106 টাকা কেজি, আর পাকিস্তান হলো 92 টাকা কেজি, কম হনে পারেনি। যদি প্রাইসটা একটু আমাদের আয়ত্তে আসতো আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আলুর দাম নিম্নমুখী, আগে ছিল 48, 49, এখন 46, 47। এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা। আজকের বাজারে পটল আছে 50 কেজি, ভিন্ডি আছে 40 থেকে 45 কেজি, চিচিং আছে 50 থেকে 60 কেজি। যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা 70 টাকা। দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর থেকে কিছুদিন একটু কমছিল, কিন্তু আবার আগের দামে চলে গেছে। কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম। আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল। নতুন করে আর বাড়ে নাই চালের দাম। একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয়। আটার দাম কমছে, চিনির দাম কমছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরবরাহ বাড়লেও মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীরকাদিম মাছের আড়তে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেট ও মজুতদারদের। মুন্সিগঞ্জের মীরকাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, মাল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এখানে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। শত বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। গঙ্গা। বন্যা কবলিতদের ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেছে মাইক্রোবাসের 4 যাত্রীর। ভোর 14 গ্রামের মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে যান চালক ও সহকারী। তাদের ধরতে চেষ্টা চলছে।
বন্যা দুর্গতদের ত্রাণ দিতে সপরিবারে গ্রামে গিয়েছিলেন মামুন। সহায়তা দেয়া শেষে ঢাকায় ফেরার পথে 5 মাসের শিশু ও শাশুড়ি সহ প্রাণ গেল তার। শুক্রবার ভোরে ফেনী সদর উপজেলার লস্করহাট থেকে স্ত্রী 3 মেয়ে সহ পরিবারের 8 জনকে নিয়ে মাইক্রোবাসে ঢাকা ফিরছিলেন মামুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজার এলাকায় রাস্তার পাশে গাড়িটিকে দাঁড় করানো হয়। এ সময় ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চালক ও পরিবারের 3 জন প্রাণ হারান। গুরুতর অবস্থায় বাকি 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানায়, বন্যা দুর্গতদের ত্রাণ দিতে দুদিন আগে সপরিবারে ফেনীর গ্রামের বাড়িতে আসেন মামুন। বন্যা ক্ষতিগ্রস্ত লোকদেরকে উনি আয়সা দান তহবিল করছিল, করার পরে আজকে সকালবেলা ভোরবেলা উনি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 14 গ্রামে আর বাইরে গাড়িয়ে স্টারলাইন গাড়িয়ে মারি ভাই মারা গেছে, ভাইউত মারা গেছে, খালাম্মা মারা গেছে, ভাই শাশুড়ি। এদিকে ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও পালিয়ে যান চালক ও সহকারী। তাদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাড়িগুলো বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে। এর আগে গত 29 জুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় স্টারলাইন পরিবহনের আরেকটি বাস রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ওই ঘটনায় 1 জন নিহত ও 10 জন আহত হন। সময় সংবাদ, কুমিল্লা। ঠাকুরগাঁওয়ে আলাদা স্থানে সাপের কামড়ে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও সদর সৈয়দপুর এলাকার জাকিরুল ইসলামের 12 বছর বয়সী মেয়ে জান্নাত প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘুমিয়েছিল। হঠাৎ রাত 12টার পর সাপে কামড় দেয়। এতে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। অপরদিকে সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে 7 বছর বয়সী আদিত্যকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরিবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠালে পথেই মারা যায় আদিত্য। সবুজ সংবাদে আরও থাকছে, ছুটির দিনেও মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে নাজমুল শান্ত অফ ফর্ম কাটাতে আপ্রাণ চেষ্টা টাইগার অধিনায়কের। ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরতে কাজ করছেন ইবাদত হোসেন। আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার। বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয়, এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে। ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাস জাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়,
তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পতনমুখী সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার। গত সপ্তাহের প্রথম কার্যদিবস বাদে 4 দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও বাজার মূলধন কমেছে। প্রায় 22.5% কমলেও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের শেয়ার। 21 ধরনের কোম্পানির মধ্যে প্রকৌশল, বস্ত্রসহ 15টি খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন বাড়লেও পতন ঠেকেনি ঢাকার পুঁজি বাজারে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে প্রায় 25 পয়েন্ট প্রধান সূচকে যোগ হলেও এর পরের 4 দিন টানা পতনের মুখে প্রায় 104 পয়েন্ট হারায় ডিএসইএক্স। একই চিত্র দেখা গেছে বাজার মূলধনের ক্ষেত্রে। প্রথম কার্যদিবসে 2092 কোটি টাকা বাজারে যোগ হলেও পরের 4 কার্যদিবসে ডিএসইর মূলধন কমে 9242 কোটি টাকা। পতনমুখী গেল সপ্তাহের গড় হিসাবে দেখা যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের শেয়ারের লেনদেন সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় 22.5%। তারপরও মোট হাতবদল হওয়া মোট শেয়ারের মধ্যে সর্বোচ্চ 17.5% দখলে রেখেছে ব্যাংক খাত। ব্যাংক খাতের এমন পতনের মুখে হেরে গেছে ডিএসই এর 21টি ধরনের মধ্যে 15 ধরনের তালিকাভুক্ত 266টি কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধির হিসাব। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির শেয়ার লেনদেন বেড়েছে 67.36%, প্রকৌশল খাতের 42টি প্রতিষ্ঠানে বেড়েছে 46.30%, 28% বেড়েছে বস্ত্র খাতের 58টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বেড়েছে বিমা খাতের 43টি প্রতিষ্ঠানের শেয়ারেরও। তারপরও ব্যাংকের সঙ্গে বাজারকে পতনের মুখে ঠেলে দিয়েছে সপ্তাহ ব্যবধানে ওষুধ শিল্পের 34টি কোম্পানির প্রায় 23.5% শেয়ার হাতবদল কমে যাওয়ার হিসেব। নিম্নমুখী এই বাজারেও গত সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে থেকেছে এ ক্যাটাগরির লিন্ডে বাংলাদেশ লিমিটেড, যে কোম্পানিটি সম্প্রতি শেয়ার হোল্ডারদের জন্য 4100% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে 410 টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ার হোল্ডাররা। দাম বৃদ্ধির তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থান দখলে রেখেছে বি ক্যাটাগরির লিব্রা ইনফিউশনস লিমিটেড। তৃতীয় স্থানেও বি ক্যাটাগরির খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে জেট ক্যাটাগরির কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ও পঞ্চম স্থান ধরে রেখেছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটিও বর্তমানে রয়েছে জেট ক্যাটাগরিতে। সপ্তাহ জুড়ে দরপতনের শীর্ষ স্থান দখলে রেখেছে জেট ক্যাটাগরির কোম্পানি নিউ লাইন ক্লথিং লিমিটেড। দ্বিতীয় স্থানে থেকেছে অবশ্য এ ক্যাটাগরির প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। তৃতীয় স্থানে বি ক্যাটাগরির কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। চতুর্থ স্থানেও বি ক্যাটাগরির কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর পঞ্চম স্থানে থেকেছে জেট ক্যাটাগরির আরেক প্রতিষ্ঠান ইয়াকিন পলিমার লিমিটেড কোম্পানি। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর দেশে সবুজ মাল্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1 লাখ টন নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। আমদানি কমে আসায় চাপ কমছে বৈদেশিক মুদ্রায়। সাইট্রাস ফলের উন্নয়নে আরও গবেষণা ও কৃষক সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে দাম পেতে সঠিক সময়ে এসব ফল বাগান থেকে সংগ্রহের পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। স্বনির্ভরতায় বাজিমাত দেশীয় মাল্টা চাষ। ভরা মৌসুমে থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে। বিদেশি মাল্টার বিপরীতে জনপ্রিয় জাত বাড়ি এক মাল্টা রঙে সবুজ হলেও গুণগত মানে ভরপুর। সরকারিভাবে নানা পৃষ্ঠপোষকতায় ফলটির সম্ভাবনা এখন পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী। উৎপাদন বাড়ায় আমদানি যেমন কমছে, তেমনি চাপ কমেছে ডলারের ওপর। পরিসংখ্যান বলছে গত বছর দেশে প্রায় 10,000 হেক্টর জমিতে প্রায় 90,000 টন মাল্টা উৎপাদিত হয়। আর চলতি বছর চাষের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন দাঁড়াবে প্রায় 1 লাখ টনে, যার বাজার মূল্য 800 থেকে 1000 কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে ভালো ও পরিপক্ক মাল্টা পাচ্ছেন না ভোক্তা।
ভালো দামের আশায় আগাম সংগ্রহের কারণে অপরিপক্ক শক্ত মালটা কিনে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে। এমন অবস্থায় গবেষকরা বলছেন, পরিপক্ক ও স্বাদযুক্ত রসালো মালটা পেতে হলে গাছ থেকে মালটা সংগ্রহ শুরু করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। সেপ্টেম্বর মিডল আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেই সময় হারভেস্ট করেন, আপনার ফলনটাও কাঙ্ক্ষিত পরিমাণে হবে এবং এর মিষ্টতাও যথাযথ হবে। বাইরে থেকে আমরা ফলটা যদি দেখেন, আপনি গাঢ় সবুজ থেকে ইয়েলোইশ কালার ধারণ করবে বাহ্যিকভাবে। আর আরেকটা ব্যাপার হলো, আপনি ফলটাকে যখন হাতে নেবেন, টেনিস বলের মতো ফলটাকে পাঁচ করলে এটা একটু ভিতরের দিকে নুয়ে যাবে। দ্যাট মিনস এটার ভিতরে পর্যাপ্ত রস হয়েছে। এটার প্রমাণ কি হলো, এটার ভিতরে পর্যাপ্ত রস আছে এবং ওই সময় ফলটা হারভেস্ট করতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহের পেছনে রয়েছে কৃষক পর্যায়ে অসচেতনতাও। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতন করতে কাজ করছেন কর্মকর্তারা। কৃষক ভাইদেরকে এই ব্যাপারে সচেতন করি, যারা আর্লি হারভেস্ট না করে যাতে সঠিক সময়ে হারভেস্ট করে, এত করে ভোক্তারা সঠিকভাবে এই বাড়ি মালটা একের যে প্রকৃত স্বাদ এবং প্রকৃত রসটুকু তারা পাবে। আমরা দেখেছি যদি আর্লি হারভেস্ট করে তাহলে মিষ্টতা বা টিএসএস লেভেল কম থাকে। আবার যদি খুব দেরিতেও বা বিলম্বে হারভেস্ট করে, তখনও দেখা যায় যে মালটাতে যে রসের পরিমাণ কমে যায়। দেশি পয়সা মালটা বাড়ি এক বাজার থেকে কেনার সময় অবশ্যই সবুজের মাঝে হালকা হলদে রং ধারণ করেছে এমনটি দেখে কেনার পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিনোদন বিভাগে কর্মরত গণমাধ্যম কর্মীদের সমন্বিত প্ল্যাটফর্ম টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, টেজাব। দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে সংগঠনের সাধারণ সভা ও অভিষেক থেকে যাত্রা শুরু করে টেজাব। এতে চ্যানেল 24-এর নাজমুল আলম রানাকে সভাপতি ও 71 টিভির বুলবুল আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে 13 সদস্যের কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আল কাসির। নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য 71 টিভির ফাতেমা শাম্মী। সত্যিকার সংগঠন হবে, অবশ্যই সেটা সম্ভব। সবাই আপনাদের দিক থেকে আমরা এই পাশে কার্যকরী উদ্যোগ অনেকখানি টিকে রাখা হচ্ছে বিনোদন। ধন্যবাদ সবাইকে, এখানে যারা আছেন সবাইকে অভিনন্দন এবং খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়া অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজো। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজুড়িতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহনুল রানা, সময় সংবাদ। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও নৃশংস বর্বরতার চরম মাত্রা ছাড়িয়ে গেছে দখলদার ইসরায়েল। গত 10 দিনে নেতানিয়াহুর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় 40 জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে চলছে আলোচনা। ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও তা মানতে নারাজ তেল আবিব। আর এ কারণেই ঝুলে আছে যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত।
গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যেই পশ্চিম তীরে চলছে ফিলিস্তিনি নিধন। একের পর এক বোমা হামলায় শেষ করে দিচ্ছে শত শত প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। শরণার্থী শিবিরে ঢুকে এক শিশুকে গুলি করে হত্যার পর এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। পশ্চিম তীরে হামলা মোকাবিলায় স্থানীয় ফিলিস্তিনিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা আব্দুর রহমান শাহিদ। শত্রুর হাত থেকে মাতৃভূমি রক্ষা নৈতিক, জাতীয় এবং ধর্মীয় দায়িত্ব বলেও জানান তিনি। তবে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া কথা হামাস ভুলে যায়নি বলে জানিয়েছেন হামাসের আরেক সদস্য খালিল আল হায়া। আলোচিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। হামাসের এই শর্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এমন কঠোর অবস্থানের কারণে ইসরায়েলের সাধারণ জনগণের কাছে রীতিমতো খলনায়কে পরিণত হয়েছেন নেতানিয়াহু। তাদের অভিযোগ, গাজায় নিহত 6 যুদ্ধবন্দীর মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারেন না তিনি। বন্দি বিনিময় চুক্তি বিষয়ে নেতানিয়াহুর গড়িমসিই সাধারণ বন্দীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ইসরায়েলিরা। এমতাবস্থায় দ্রুত বন্দি বিনিময় চুক্তিতে রাজি হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ইসরায়েলের সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে গুলির ঘটনায় হামলাকারী কিশোরের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানান, হামলাকারী একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে স্কুলে হামলা চালায়। অস্ত্রটি তার বাবার নামে নিবন্ধন করা, তবে অস্ত্রটি কিভাবে তার হাতে এসেছে তা এখনও জানা যায়নি। এর আগে বুধবার স্কুলটিতে গুলির ঘটনায় 2 শিক্ষার্থী ও 2 শিক্ষক নিহত হন। আহত হন আরও 9 জন। হামলাকারীর বিরুদ্ধে এরই মধ্যে 8টি অভিযোগ আনা হয়েছে। He is charged with the following: 4 counts of cruelty to children. Mr. Gray, an evil act, and he took lives. He is charged with the following: 4 counts of cruelty to children. মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুটির দিনে ঐচ্ছিক অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ব্যাটিং নিয়ে। মূলত অফ ফর্ম কাটাতে এমন ব্যক্তিগত অনুশীলন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়েই স্কোয়াডে ফিরতে চান পেসার এবাদত হোসেন। বর্তমান সময়ের পেস বিপ্লবের ভিড়ে কাজটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এটাকে দেখছেন ইতিবাচক হিসেবে। শুক্রবার সরকারি ছুটির দিন স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ 9 ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে 9টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা, তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর
আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়, 22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত, তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরো ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিগাতলায় কিশোর হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। ঢালাও মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীদের, অভিযোগ নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ। ভারতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দাবিতে ফেনীতে মানববন্ধন। এবং ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। উত্তর নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ। সরবরাহ বাড়লে ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।